মানুষ শিল্প বা সাহিত্য কোথা থেকে সৃষ্টি করা শুরু করলো বা কবে থেকে সৃষ্টি করা শুরু করলো, এই নিয়ে গোটা পৃথিবীতে বহু কাল ধরে বহু রকমের মত দেওয়া হয়েছে বা মত আনয়ন করা হয়েছে, তার খণ্ডন করা হয়েছে। শুধুমাত্র আমাদের ভারতেই নয়, আমরা জানি যে পাশ্চাত্য দেশেও এই বিষয়টা নিয়ে নানা রকমের আলোচনা বহু কাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। এই যে নানা রকমের মতবাদ, এই নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে। এই প্লে লিস্ট আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সহজেই সেই বিষয়টি দেখে নিতে পারো। যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিও কিন্তু একটি পাশ্চাত্য দর্শনের অংশ। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে কল্পনা বিষয়টি কি, অর্থাৎ ইমাজিনেশনের অর্থ কি, ইমাজিনেশন এই বিষয়টি আসছে কোথা থেকে। মোটামুটি ভাবে সকলেই ধরে নিয়েছিলেন যে কোনো শিল্প বা সাহিত্য তৈরি করবার পিছনে কিছু একটা অলৌকিক শক্তির বিষয় রয়েছে, অলৌকিক শক্তির জায়গা রয়েছে। সেই অলৌকিক শক্তি সেটাকেই পরবর্তীকালে কল্পনা হিসেবে গ্রহণ করা হয়েছিল। তাহলে সাহিত্যের পথের আজকের পর্বে থাকবে কল্পনা তত্ত্ব বা ইমাজিনেশন থিওরি নিয়ে কিছু কথা। এটিও কিন্তু পাশ্চাত্য সাহিত্য তত্ত্বেরই অংশ, তাই সেই প্লে লিস্টেই আমি এটিকে যোগ করে দেব। পরপর আপনারা বা তোমরা যারা ওই বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছো, তাদের এই যে পর্বটি সেটি আশা করি সাহায্যে লাগবে, তাই শেষ অবধি দেখার অনুরোধ রইল। পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের আলোচনা করতে গেলে আমাদের বারবার ফিরত যেতে হয় কোথায় না, পোয়েটিক্সে, অ্যারিস্টটলের কথায়, প্লেটোর কথায়। আমরা দেখতে পাই যে কল্পনার ভূমিকা সম্পর্কে অ্যারিস্টটল তার কোনো রকমের কোনো বিশেষ বিষয়ের আলোচনা তার পোয়েটিক্স গ্রন্থতে রাখেননি। সেই রকম ভাবেই তিনি আবার কাব্য সৃষ্টির প্রেরণা রূপে অলৌকিক শক্তিকেও স্বীকার করে নেননি। তাই তার রচনার মধ্যে সেই অর্থে কল্পনা বা ওই জাতীয় বিষয়ের কোনো জিনিস আমরা পাচ্ছি না। তার পরবর্তীকালে আর্টস পোয়েটিকা নামক একটি গ্রন্থতে একজন দার্শনিক, যার নাম হচ্ছেন হোরেস, তিনি বলছেন যে কোনো কবিতা লিখতে গেলে বিষয় নির্বাচনের পরে প্রয়োজন দীর্ঘকালীন ভাবনার অবকাশ। এই কথাটি তিনি বললেও সেখানে কোথাও ইমাজিনেশন শব্দের ব্যবহার বা কল্পনা শব্দের ব্যবহার ছিল না। এরপর যিনি আসছেন তার নাম লনজাইনাস। তার একটি বিখ্যাত গ্রন্থের নাম অন দ্য সাবলাইম। এই গ্রন্থতে তিনি কবির একটি বিশেষ দক্ষতাকে মেনে নিচ্ছেন কাব্য সৃষ্টির জন্য। তিনি বলছেন কি, যে এই মানুষের মনের মধ্যে বা কবির মনের মধ্যে এক ধরনের বিশেষ ক্ষমতা রয়েছে, যাকে বলা যেতে পারে ইমেজ। এই ইমেজের দ্বারাই কাব্য বর্ণিত বিষয়বস্তু পাঠকের মনের দর্পণে অবিকল ওইভাবেই প্রতিবিম্বিত হয়। তার এই যে গ্রন্থ, অর্থাৎ লনজাইনাসের এই যে গ্রন্থ, সেখানেই অনুভূতির বৈচিত্র্য ও বিচ্ছিন্নতার একীকরণ শক্তিকে সাবলাইম সৃষ্টির উপায় বলে তিনি গ্রহণ করছেন। তবে হোরেস এবং লনজাইনাস দুজনেই কিন্তু এই কল্পনাকে সরাসরি ভাবে বর্ণনা করছেন না ঠিকই, কিন্তু কবিতা রচনার ক্ষেত্রে ভাবনার অবকাশের প্রয়োজনীয়তা ও বিচিত্রের একীকরণ ক্ষমতার গুরুত্বকে স্বীকার করে কল্পনা সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের আলোচনার জায়গাটি খুলে দিচ্ছেন। অর্থাৎ কি হলো বিষয়টা না, হোরেস বললেন যে কোনো কাব্য রচনা করতে গেলে তার আগে একটি দীর্ঘকালীন চিন্তার জায়গা তৈরি করতে হবে। তারপরে লনজাইনাস এসে বললেন কি না, আমাদের মাথার মধ্যে প্রচুর ইমেজ ঘুরে বেড়ায়, সেই ইমেজগুলি যে খণ্ড বিখণ্ড বিষয়গুলিকে একীকরণ করবার মাধ্যমে একটি বিষয়ের জন্ম হয়, যেটি বলা যেতে পারে কবিতা লেখার প্রাথমিক জিনিস। তাই তারা সরাসরি ভাবে ইমাজিনেশনকে আনছেন না বা শব্দটির ব্যবহার করছেন না বটে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু কি করছেন না, পরবর্তীকালে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ যে আলোচনাটি করবেন ইমাজিনেশন নিয়ে, সেইটার পথকে প্রশস্ত করে দিচ্ছেন বা ভূমিকা তৈরি করে দিচ্ছেন। তাই কল্পনার সরব মহিমা ঘোষক না হলেও হোরেস এবং লনজাইনাসকেই কল্পনাবাদের
প্রবর্তক আমরা বলতে পারি। মিডসামার নাইটস ড্রিম অর্থাৎ শেক্সপিয়ারের এই বিখ্যাত যে রচনা, সেখানে তিনি কল্পনা সম্পর্কে এই নাটকের মধ্যেই বেশ কিছুগুলি কথা বলেছিলেন। তিনটি সূত্র আমরা এর মধ্যে থেকে ধরতে পারি, যেমন কবিতা হলো কল্পনার ফসল, কবিতার আবেদন কল্পনার দুয়ারে, নিরবয়ব সত্যের আবেদন বুদ্ধির কাছে, কল্পনার কাছে নয়, আর কবি নিরবয়ব ভাবকে কল্পনার দ্বারা তিনি নিজের মতো করে তৈরি করে তোলেন। অর্থাৎ কবিতা হচ্ছে কল্পনার ফসল, যুক্তিগ্রাহ্য যে মানসিকতা সেখানে কিন্তু কল্পনার কোনো জায়গা নেই। আর কি করেন কবি, নিরবয়ব যে সত্য থাকে সেটাকে তিনি নিজের মতো কল্পনার দ্বারা তৈরি করে তোলেন। কে করে তোলেন? কবি করে তোলেন। আর অজ্ঞাত পরিচয় বস্তুকে কবি যে শক্তির দ্বারা নির্দিষ্ট রূপে বিবৃত করতে পারেন সেই শক্তি বলা যেতে পারে কল্পনা শক্তি, এবং তার দ্বারা স্বর্গ ও মর্তের মধ্যে অনায়াসে যাতায়াত করতে পারেন কবি, এবং পাঠককেও করাতে পারেন। কবির কল্পনা শক্তি স্বর্গ মর্তের মধ্যে সেতু বন্ধন করে তোলে। আসলে এই সময়কালটা ছিল নিও প্লেটনিক যুগ, যে কারণে এলিজাবেথীয় যুগ এবং নিও প্লেটনিক যুগ দুটো একত্রিত হয়ে এরকম ধরনের চিন্তা ভাবনা কল্পনা শক্তি সম্পর্কে গড়ে উঠতে শুরু করেছিল। গ্রিক দর্শনের সঙ্গে সঙ্গে এই নিও প্লেটনিক ভাবনার মিলন সপ্তদশ শতকে দার্শনিক হবসকে তার যে পরবর্তী আলোচনা, তার যে বিষয়বস্তু সেটি জুগিয়েছিল। কারণ এই আলোচনা, এই ধরনের আলোচনা অর্থাৎ এই স্বর্গ মর্তের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারে। তাছাড়া যেটা বললাম যে নিরবয়ব ভাবকে একটি অবয়ব দান করেন কবি, এবং সেইগুলি পাঠককে দিয়েও তারা করান, এবং এই যে বিষয়গুলো, এই নতুন নতুন চিন্তা ভাবনা আবার পুরনো চিন্তা ভাবনা দুটো একত্রিত হয়েছিল, তারপরে যিনি এই কল্পনা বিষয় নিয়ে আলোচনার জায়গাটা বেশ শক্তপোক্ত করে দিচ্ছেন তার নাম দার্শনিক হবস। হবস যেহেতু আরেকটু আধুনিক দার্শনিক এবং তিনি বলা যেতে পারে অভিজ্ঞতাবাদী দার্শনিক, যে কারণে তার রচনার মধ্যে মনস্তাত্ত্বিক দিকটাও জায়গা করে নিয়েছিল। হবস এসে বললেন যে সেই জ্ঞানই শ্রেষ্ঠ যা আমাদের ইন্দ্রিয়ের পথে আবির্ভূত হয়। অর্থাৎ আমরা অতীন্দ্রিয় ভাবে কোনো কিছুর যে চেতনা সেটাকে গ্রহণ করতে পারি না, সেই জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান যা আমাদের ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে প্রবেশ করে। কেবলমাত্র কান চোখ দিয়ে নয়, আমরা বুদ্ধি দিয়েও সেটাকে বোঝবার চেষ্টা করি। তাই তিনি কি বলছেন, যে আমাদের ইন্দ্রিয়ের পথে আগত কোনো বস্তু সম্পর্কে জ্ঞান বা বোধ স্মৃতির মধ্যে ধীরে ধীরে সঞ্চিত হয়। কিসের আকারে? ইমেজের আকারে। এই ইমেজগুলি বস্তুর অনুপস্থিতিতেও কিন্তু বর্তমান থাকে। এই ইমেজের সঞ্চয় থেকেই জাজমেন্ট এবং ইমাজিনেশনের জন্ম হয়। হবসের মতে ইমাজিনেশন বা কল্পনা জাজমেন্ট বা বিচার বুদ্ধির দ্বারা সুন্দরভাবে নিয়ন্ত্রিত। এই নিয়ন্ত্রণ না থাকলে কখনোই কল্পনার সৌন্দর্য এক থাকবে না। তাহলে হবস কি বললেন? খুব সোজা করে বলতে কি বোঝানো হয়, যে সেই জ্ঞানই শ্রেষ্ঠ যা আমাদের ইন্দ্রিয়ের পথে যাতায়াত করে, এবং জ্ঞানগুলি আমাদের ইন্দ্রিয়ের মধ্যে আমরা গ্রহণ করে সেগুলিকে আমাদের মাথার মধ্যে ইমেজের আকারে ধরে রাখি। তাই কোনো কারণে যদি সেই যে বস্তুটার ইমেজ আমার মধ্যে রয়েছে, সেই বস্তুটা যদি নাও থাকে, তাও এই ইমেজগুলি কল্পনার আকারে থেকে যায়। যেমন বহুকাল আগে, যেমন আমরা প্রত্যেকে মোটামুটি মেঘমল্লার পড়েছি, সেখানে যে বৌদ্ধ যে বিদ্যালয়ের কথা ছিল তা তো আমরা দেখিনি, তা হয়তো কেন, তা বিভূতিভূষণ নিজেও দেখেননি, কিন্তু মানুষের মনের মধ্যে ওই ইমেজটা কোথাও না কোথাও ছিল, সেটাই সঞ্চারিত হয়েছে, এবং সেটাকেই সাজিয়ে তুলে তৈরি করা হয়েছে, মানে সাজিয়ে তুলে সাহিত্য তৈরি করা হয়েছে। কিসের মাধ্যমে? না, কল্পনার মাধ্যমে। তিনি তাই বলছেন কি, ইমেজের সঞ্চয় থেকেই জাজমেন্ট এবং ইমাজিনেশন, একদিকে থাকছে যুক্তিযুক্ত জাজমেন্ট, আরেকদিকে থাকছে ইমাজিনেশন, এই দুটো জিনিসই তৈরি হচ্ছে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইমেজগুলির মাধ্যমে। এবং তিনি আরো বলছেন যে কখনোই এই জাজমেন্টের সঙ্গে ইমাজিনেশনকে আলাদা করলে চলবে না, কারণ কল্পনা বিচার বুদ্ধির দ্বারা সুনিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। যদি না হয় তাহলে কল্পনা আর
কল্পনার যে সৌন্দর্য সেটা থাকবে না, স্বাভাবিক ব্যাপার, কারণ ওই যে বিচার বুদ্ধিহীন কল্পনা তো অতি কল্পনা, সেটা তো আমরা আমাদের প্রথম কথা পাঠকরা বুঝতেও পারবে না, এবং সেটা যথার্থ শিল্প বা সাহিত্য কখনোই হয়ে উঠতে পারবে না। পরে যিনি আসছেন তার নাম হচ্ছে লক। লক মোটামুটি ভাবে হবসেরই পদানুসরণ করেছিলেন, কিন্তু তারও পরে যিনি কিনা কল্পনা নিয়ে একদম যথাযথ আলোচনা করেছিলেন, পড়া শুরু করেছিলেন, তার নাম হচ্ছে দার্শনিক কান্ট। তিনি কি করলেন, তিনি এসে সবিস্তারে এই বিষয়টিকে আলোচনা করলেন, করে তিনটি ভাগে কল্পনাকে ভাগ করলেন। একটা রিপ্রোডাক্টিভ, একটা প্রোডাক্টিভ, আর একটা হলো অ্যাস্থেটিক। এই তিনটি বিষয় কি কি? রিপ্রোডাক্টিভ মানে হচ্ছে আমাদের মনের মধ্যে ছোট ছোট ভগ্নাংশে কিছু, যেটা ইমেজের কথা বলেছিল আমাদের হবস, সেই বিষয়টাই হচ্ছে রিপ্রোডাক্টিভ। এগুলি আমাদের মাথার মধ্যে ঘুরে বেড়ায়, কোনো কংক্রিট ভার্সন নেই। দ্বিতীয় হচ্ছে কল্পনা শক্তির সাহায্যে ইন্দ্রিয় বোধ থেকে এক ধরনের উপলব্ধি জন্ম নেয়। ওই যে ছোট ছোট ঘটনাগুলি, ওই যে ছোট ছোট ইমেজ, সেটা থেকে মনের মধ্যে তৈরি হয় উপলব্ধি। এবং তৃতীয় শ্রেণীর কল্পনা শক্তি, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অ্যাস্থেটিক, সেটা আসে অতীন্দ্রিয়তার বোধ এবং সৌন্দর্য বোধকে সঙ্গে নিয়ে। কাব্যের জগতের সৌন্দর্য এখান থেকেই গড়ে ওঠে। তাই অ্যাস্থেটিক এই যে অংশটি কল্পনার ক্ষেত্রে বা ইমাজিনেশন থিওরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ভাগই যদিও মূল্যবান, কিন্তু তা সত্ত্বেও কান্ট বলছেন এই কল্পনা শক্তির সাহায্যেই পরিচিত জগতের উপাদান নিয়ে শিল্পী গড়ে তুলেছেন নতুন জগৎ, এবং যাকে আমরা প্রতিভা বলি তা কল্পনা ও চিন্তার সমবায়েই কিন্তু গড়ে ওঠে। এই যে চিন্তা ভাবনা, তার এই যে প্রতিভা, কল্পনা, এই যে তার নতুন ধরনের চিন্তা ভাবনা, সেটাই কিন্তু কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থকে এই নিয়ে আলোচনা করাতে খুব উৎসাহিত করেছিল। এবং তারপরে আমরা তাই দেখতে পাই যে কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ এই কল্পনা বা ইমাজিনেশন নিয়ে একটি বিস্তৃত আলোচনা করছেন। লিরিক্যাল ব্যালেডস এর মুখবন্ধে ওয়ার্ডসওয়ার্থ কল্পনা নিয়ে আলোচনা করেছিলেন, তবে এই আলোচনার থেকেও আরো গভীরতর আলোচনা হয়েছিল 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত কোলরিজের যে বই বা গ্রন্থ, যার নাম বায়োগ্রাফিয়া লিটারিয়া। সেখানে তিনি কল্পনা নিয়ে একদম ভীষণ সুন্দর আলোচনা করেছেন, এবং তিনি মূলত কান্টেরই পদানুসারী ছিলেন। তিনি এই যে কল্পনার যে আলোচনা, সেটিকে ঠিক কান্টের মতো তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথমটির নাম হচ্ছে ফ্যান্সি, দ্বিতীয়টির নাম হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন, এবং তৃতীয়টি হচ্ছে সেকেন্ডারি ইমাজিনেশন। মোটামুটি ভাবে আলোচনা বা তার বক্তব্যটাও কান্টের মতোই ছিল। ফ্যান্সি হচ্ছে যাকে কান্ট বলছেন রিপ্রোডাক্টিভ ইমাজিনেশন, আর কান্টের প্রোডাক্টিভ ইমাজিনেশন হচ্ছে এনার প্রাইমারি ইমাজিনেশন, আর কান্টের অ্যাস্থেটিক ইমাজিনেশন হচ্ছে কোলরিজের সেকেন্ডারি ইমাজিনেশন। কোলরিজ সেকেন্ডারি ইমাজিনেশনকেই যথার্থ বা ক্রিয়েটিভ ইমাজিনেশন বলছেন। এই জায়গাতে এসেই কিন্তু মূলত সাহিত্য, শিল্প ইত্যাদি গড়ে উঠছে, এটা কিন্তু এনার বক্তব্য, অর্থাৎ কোলরিজের বক্তব্য। তিনি একদিকে যেরকম ভাবে জাজমেন্ট এবং ইমাজিনেশন দুটোকে একত্রিত করছেন, সেরকমই অপর দিকে রাখছেন ফ্যান্সিকে। ফ্যান্সি বলতে যেটা আমি বললাম, মনের মধ্যে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভগ্নাংশ, যে ইমেজগুলি ঘুরে বেড়ায়, সেগুলি হচ্ছে ফ্যান্সি। এইটা থেকে কিন্তু যতক্ষণ না ইমাজিনেশন তৈরি হচ্ছে, ততক্ষণ অবধি ফ্যান্সির খুব একটা কোনো গুরুত্ব নেই, এবং সেটি কখনোই শিল্প সাহিত্যের অঙ্গনে জায়গা করে নিতে পারে না, একক ফ্যান্সি পারে না। এবার কোলরিজ কি বলছেন, কোলরিজ যে ব্যাখ্যা দিচ্ছেন, তার মূল বক্তব্য এইভাবে উপস্থাপিত করা যেতে পারে: কল্পনা অনৈক্যের সঙ্গে ঐক্যের, নির্বিশেষের সঙ্গে বিশেষের, ভাবের সঙ্গে রূপের, আবেগের সঙ্গে শৃঙ্খলার, স্বাভাবিকতার সঙ্গে কৃত্রিমতার ভারসাম্য তৈরি করে থাকে। এই বিষয়টাকে পুরোটা নিয়ে সব থেকে সুন্দর আলোচনা কিন্তু কোলরিজই করেছেন। তার পরবর্তীকালে আরো অনেকে অনেক বক্তব্য রেখেছিলেন বটে, কিন্তু যেটাকে আমরা কল্পনা তত্ত্ব বলি, সেই আলোচনা করতে গেলে কোলরিজের বক্তব্যটাই বলা যেতে পারে অন্যতম ছিল। বর্তমান শতকে শিল্প সাহিত্যে কল্পনাকে মোটামুটি ভাবে সকলেই মেনে নিয়েছেন। কল্পনা ব্যতীত যে বস্তুর কোনো জায়গা নেই, বিশেষ করে শিল্প সাহিত্যের ক্ষেত্রে যে তার কোনো জায়গা নেই, এটা কিন্তু মেনে নেওয়াই হয়েছে। বহুকাল আগে প্লেটো সেই অলৌকিক শক্তি বলেছিলেন, তাকে তিনি হয়তো কল্পনা নাম দেননি, হয়তো তিনি
ভেবেছিলেন যে এইরমই একটা কিছু বিষয় ছিল, সেই থেকেই শিল্প সাহিত্যের মানুষের মনে বা পাঠকের মনে বা লেখকের মনে, শিল্পীর মনে তৈরি হয়ে থাকে। পরবর্তীকালে ম্যাক্সিম গোর্কির যে আলোচনা, সেখানেও আমরা দেখতে পাই যে তিনি বলছেন যে মানুষের আত্মরক্ষার দুটি অস্ত্র, একটি জ্ঞান এবং আরেকটি কল্পনা। তারপরে যখন মার্কস আসছেন, কার্ল মার্কসও বলছেন যে মানুষের কাছে কল্পনা শক্তি এবং উদ্দেশ্য সচেতনতা রয়েছে, তবেই তিনি সে মানুষ হিসেবে গড়ে উঠতে পেরেছে। তাই কল্পনাকে মোটামুটি ভাবে কেউ যে তার বিরুদ্ধে গিয়েছিল কখনোই না, মোটামুটি ভাবে বাস্তবতাবাদী সকলেই এই বিষয়টিকে মেনে নিয়েছিলেন। সাহিত্য যেহেতু মানুষের ভাব ও ভাবনার প্রকাশের একটি সর্বশ্রেষ্ঠ মাধ্যম, তাই কল্পনা সেক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় আমরা বলতেই পারি। তবে কল্পনার উৎসতেই কিন্তু সে শেষ হয়ে যায় না, অর্থাৎ কেবলমাত্র শিল্পী বা সাহিত্যিকের মাধ্যমেই কল্পনার শেষ হয়ে যাচ্ছে তা নয়, পাঠকের মনের মধ্যেও কিন্তু সমান পরিমাণে কল্পনা থাকতে হবে, না হলে কখনোই সে তার রসকে গ্রহণ করতে পারবে না। তাই কল্পনার সম্পর্কটা আন্তঃসম্পর্ক, পারস্পরিক সম্পর্ক। কেবলমাত্র একজন উল্লেখযোগ্য শিল্পী হয়ে ওঠেন না শুধুমাত্র তার কল্পনা শক্তি রয়েছে বলে, তার পাঠককেও সেই অনুযায়ী কল্পনা প্রবণ হতে হবে, না হলে কখনোই কোনো সাহিত্য সার্থক হয়ে উঠতে পারে না। সেটাও কিন্তু সেই বিষয়টাও কিন্তু লক্ষ্য করার মতো। যাই হোক, কল্পনা তত্ত্ব খুব ছোট্ট একটি বিষয়, আশা করি বোঝাতে পারলাম। যদি ভালো লাগে একটু লাইক করে দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সঙ্গে শেয়ার করে নেবেন, আর আমাকে উৎসাহিত করতে চাইলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। আজ তবে এখানেই শেষ করছি। নমস্কার।